সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। আজকের অনুষ্ঠানে অতিথি আমাদের সাথে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। চলুন দর্শক দেখে আসি আজকের অনুষ্ঠানের অতিথি কি বলেন। প্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠানের অতিথি কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, এই মানুষটির সাথে আজ আপনাদের পরিচয় করাবার আগে দুটি কথা বলে রাখতে চাই। এই নেতা বিগত 17.5 বছরে অসংখ্যবার তার বাড়িতে পুলিশি হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠানকে গ্রাস করা হয়েছে, তার ব্যবসাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জমি বিক্রি করে চলা এই ব্যক্তি আজও জমি বিক্রি করেই চলছেন। প্রিয় দর্শক, দীর্ঘ বারবার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গ্রেফতার হয়েছেন 8 বার, শুধু একবারেই কারাবরণ করেছে 18 মাস। নিপীড়িত নির্যাতিত এই নেতাকে আজকে আমাদের অনুষ্ঠানে আবিষ্কার করতে পেরে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শক, আসুন পরিচয় হই সাইজুদ্দিন আহমেদের সাথে। লিডার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ইমরান ভাই, এবং পাশাপাশি আজকে আমাদের এই রাজনৈতিক কর্মীদের যে বিষয়গুলো আপনি তুলে নিয়ে আসার চেষ্টা করেছেন 10 মিনিটস উইথ ইমরান এই প্রোগ্রামের মাধ্যমে আপনাকে ধন্যবাদ, এবং পাশাপাশি মাই টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। দলের পক্ষ থেকে শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। লিডার, আমরা দেখেছি আপনি ছাত্র রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন, কিন্তু কখনোই আমরা আপনাকে পদের জন্য লালায়িত দেখিনি, কেন? আসলে আমাদের যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তার অনেক জীবনী জানেন, আমরাও তার কর্মের প্রতি আদর্শিত হয়েই আমরা এই দলটার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি। আমার বিশেষ করে আমি ওনাকে সবসময় দেখেছি যে দেশের জন্য, জনগণের জন্য নিবেদিত হয়ে উনি 71 সাল থেকে শুরু করে সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নিজের জীবন বিপন্নর কথা কখনোই সে চিন্তা করেননি। দেশের জন্য চিন্তা করেছেন, দেশের রাষ্ট্রপ্রধান হবেন তাও চিন্তা করেন নাই, শুধু এই মানুষের জন্য, এই মানুষের স্বাধীনতার জন্যই চিন্তা করেছেন। আমরা তার অনুসারী, আমরা তার দল করি। আমাদেরও সেই জায়গার থেকেই আমাদের মনে হয়েছে যে আসলে মানুষের জন্য কল্যাণকর কাজটাই হলো আমাদের একটা দলের কর্মী হিসেবে, এটাই আমাদের জন্য উত্তম। আমাদের আসলে কোন পথ যেতে হবে এটা আমার কখনো মনে হয়নি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে 17.5 বছরে নেতাদের উপর যে জুলুম, নির্যাতন, অত্যাচার গিয়েছে, সেই কথাগুলো জানতে আমরা আজ যে সাইজুদ্দিন আহমেদের বাড়িতে আসছি, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তার নির্যাতন নিপীড়নের কথা। আমরা প্রথমে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, অ্যাকচুয়ালি এই মামলা শব্দটার সাথে আপনি জীবনে সর্বপ্রথম পরিচয় হলেন কোন সময়? মামলাটা আসলে বিভিন্ন সময় বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে আমাদের উপর, বিরোধী দল যখনই ছিলাম তখনই মামলা হয়েছে। যতবার আওয়ামী লীগ দেশে রাষ্ট্র পরিচালনায় আসছে, দুঃশাসন, নির্যাতন, নিপীড়নের মধ্যে দিয়েই তাদের রাষ্ট্র পরিচালনা কার্যক্রম আসলে করেছে। তাদের কিন্তু কোনো পরিবর্তন নাই। তাদের দমন, নির্যাতন, খুন, গুম, এটাই ছিল তাদের মূল রাজনৈতিক নীতি। 5ই আগস্টের পূর্ব পর্যন্ত আপনি যে ক্ষতিগ্রস্তগুলো হয়েছেন, যেমন আমরা জানি যে জমি বিক্রি করার একটি রেওয়াজ আপনার রয়েছে। বেসিক্যালি আপনারা কেনার চাইতে আপনার দাদা যে আপনার যে ল্যান্ডলর্ড ছিলেন, প্রচুর জমির মালিক ছিলেন, বেসিক্যালি আপনারা কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়েই যাচ্ছেন, এবং এই রাজনীতি করতে যেও কিন্তু আপনি অনেকটা পিছিয়েছেন বলে সাধারণ লোকজনের কথায় আমাদের এমনটাই মনে হচ্ছে। তো আমরা যদি সেই জায়গাটাতে একটু যেতে চাই। ব্যক্তিগতভাবে আমি জাতীয়তাবাদী দলের একজন ছোট্ট একটা কর্মী, কিন্তু আমার ভিতরে অনেক বড় ধরনের একটা আকাঙ্ক্ষা আছে মানুষের পাশে কাজ করার জন্য। আর সে জায়গার থেকে আসলে সেগুলো করতে যেমন রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা না থাকার কারণে সেগুলো আমাদের পরিবার থেকেই আমাকে সেই ব্যয়ভার বহন করা হয়েছে। আমার বাবা আমাকে এখানে যথেষ্ট রকমের সহযোগিতা করেছেন। আমরা জানি যে আপনার উপর বেশ কতগুলো মামলা হয়েছিল, এই কতগুলো মামলা হয়েছিল এবং কতদিন আপনি কারাবরণ করেছেন, একটি ঘটনা যদি বলেন। বিভিন্ন সময় পর্যায়ক্রমে আমার 30 থেকে 40টার উপরে আমার নামে মামলা হয়েছে। মামলা শেষ হয়েছে, আবার মামলা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের এই দুঃশাসনের সময় আপনি জানেন যে প্রচুর পরিমাণ গায়েবী মামলা, যেগুলোর সাথে আমাদের কোনো সম্পৃক্ততাই ছিল না, সারা দেশেই হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মামলা হয়েছে, তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, সেগুলো জানেন, তাকে সাজা দেওয়া হয়েছে। আমাদের জনাব তারেক রহমান সাহেব বিদেশে থাকাকালীন সময়েও তার নামে মামলা হয়েছে। প্রত্যেকটা নেতাকর্মীর নামেই সেই মামলাগুলো হয়েছে। তার বাইরে আমিও ছিলাম না, আমার নামেও হয়েছে, এবং প্রচণ্ড রকমের নির্যাতনের সম্মুখীন হয়েছে আমি। যেহেতু আমি আপসহীন নেত্রীর দল করি, কাজেতেই সেটা আমি মেনে চলার চেষ্টা করেছি। আমি আন্দোলন সংগ্রামের ন্যায়ের ক্ষেত্রে আমি কারোর সাথে কোনো দিন আপোষ করি নেই। না করার কারণেই মূলত আমার উপর এই জুলুমটা বেশি হয়েছে। আমার বাড়িতে এসে ভাঙচুর করা হয়েছে,
যদি এখানে শুধু আমার মা থাকতেন, আমরা অন্য জায়গায় নির্যাতন করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অকথ্যভাষী গালিগালাজ করা হয়েছে, আমার বৃদ্ধা মাকে গালিগালাজ করা হয়েছে, তাকে তুলে নিয়ে যাবে তো হুমকি দেওয়া হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে, অনেক কিছুই করা হয়েছে ভাই সেই সময়। এগুলো ছিল আওয়ামী লীগের নিত্য নৈমিত্তিক বিষয়, সেগুলো তারা প্রতিনিয়তই করেছে। আন্দোলন সংগ্রামের সময় আমার বাসার সামনে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখার ঘটনা অনেক ঘটেছে। আপনারা এখানে জানতে পারবেন এলাকার সবার কাছ থেকে যে দিনের পর দিন তারা এখানে তাঁবু ফেলে এই আমার বাসার সামনে তারা বসেছিল। 5ই আগস্টের আগে যদি আমরা একটু যে আমরা দেখেছি যে গাজীপুরে যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছিল তার বেশিরভাগ জায়গাতে কিন্তু আমরা আপনাকে দেখতে পেয়েছি, আপনার কর্মকাণ্ডকে দেখতে পেরেছি। সেই সময়ের কর্মকাণ্ড সম্পর্কে যদি একটু বলেন। আমরা একটা সময় যখন দেখতে পারলাম যে দেশটা আস্তে আস্তে পরাধীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আমরা আসলে মরিয়া হয়ে লড়াই সংগ্রাম করার জন্য আমি বিশেষ করে প্রত্যেকটা প্রোগ্রাম, যে জাতীয় প্রোগ্রামগুলো ছিল, আন্দোলন কর্মসূচি ছিল, সভা সমাবেশ ছিল, দলীয় যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করার জন্য রাজপথে আমি সরব ছিলাম আমি সব সময়, এবং সেগুলোর প্রমাণ আমার কাছে আছে। আমি গাজীপুরের প্রায় 1/3 আমার অংশীদারিত্ব ছিল পুরো আন্দোলন জুড়েই। আমরা যদি এবার 5ই আগস্টের দিনটাতে আসি, সেই দিনটার কি হয়েছিল, কি করেছিলেন? 5ই আগস্ট আমাদের পুরো জাতির জন্যই একটা অন্যরকম একটা বিষয় ছিল। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে চূড়ান্ত রূপরেখা নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার এটার পিছন থেকে এটার সরাসরি এটা নেতৃত্ব দিয়েছেন। আমরা তার সিদ্ধান্ত অনুযায়ী পুরো আন্দোলন সংগ্রামী ছিলাম এবং তার চূড়ান্ত প্রতিফলন সুফল আমরা 5 তারিখে পাই। এখানে প্রচণ্ড রকমের আমাদের এই এলাকায় পুলিশ এবং ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে এখানে একটা সংঘর্ষ হয়। সেখানে আমাদের 11 জন ভাই শহীদ হয়েছে। এখানে আরও 5,000-এর মতো নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়েছে। এখানে তারা এখনও মানবতার জীবনযাপন করছে। আমরা তাদের বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছি এবং এখনও যারা মারাত্মকভাবে হসপিটালে আহত অবস্থায় আছে তাদের চিকিৎসার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি তাদেরকে স্বাভাবিক ফিরিয়ে আনার জন্য। পাখির মতো তারা গুলি করে অকাতরে আমাদের 11 জন ভাইকে শহীদ করেছে এবং 5,000 নেতাকর্মীকে আহত করেছে এই শফিপুরের মাটিতেই। আমরা এই ক্ষেত্রে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে আমরা দেখলাম যে তারেক রহমান সাহেব যে 31 দফা কর্মসূচির ঘোষণা করেছেন, এটা আপনি বিভিন্নভাবে প্রচার করেছেন এবং আমরা দেখলাম যে ম্যাগাজিনের মাধ্যমে আপনি প্রচার করেছেন। এই 31 দফা নিয়ে আপনি কি এই কর্মকাণ্ড ইতিমধ্যে করেছেন? উঠোন বৈঠক করেছি, আমরা লিফলেট বিতরণ করেছি, আমরা বিভিন্ন সভা সমাবেশ সেমিনারের মাধ্যমে মানুষকে সেই 31 দফার যে কি 31 দফা আমাদের জন্য কি প্রয়োজন, রাষ্ট্রের জন্য কি দরকার, সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমরা জানতে চাচ্ছি এই জায়গা থেকে যখন কেউ বলার চেষ্টা করে যে জমি দখল করছেন, এই কথাটাকে আপনি কিভাবে নেন এবং এর উত্তরটাকে আপনি কিভাবে দিন? এগুলো সবসময়ই কিছু লোকজন আছে যারা মনে করেন যে আমাদের পিছন থেকে আমাদের ভালো কর্মকাণ্ডের জন্য পিছন থেকে টেনে ধরার জন্য চেষ্টা করেছে। কিন্তু সত্যিকার অর্থে আপনি নিজেই তদন্ত করে দেখে যান যে 1 ইঞ্চি জমিও যদি আমার দখলের কোনো জায়গায় থাকে তাহলে এটার জন্য আমার যে কোনো ধরনের সাজা আমি নিতে আমি সবসময় প্রস্তুত। আর আশা করি যে ইনশাল্লাহ জমি দখলের জন্য না, আমার বাবারই এখনও ইনশাল্লাহ অনেক সয় সম্পত্তি বিক্রি করার পরেও আমাদের আছে, আমরা বেঁচেই খাইছি। আমাদের তথ্য দেখবেন যে আমাদের সব এই যে আপনার আশপাশে যত ইন্ডাস্ট্রি বাড়িঘর সবই আমাদের সম্পত্তি ছিল। আমাদের ওইটা ছিল প্রথম বাড়ি, ওই যে গেট দিয়ে আপনারা ঢুকেছেন, এটা এই যে আমার পাশে যে বাড়িটা এটাও আমাদের বাড়ি ছিল। আমরা ওইখান থেকে উঠে এখানে এসেছি, ওইখান থেকে উঠে এখানে এসেছি, এখান থেকে উঠে এখানে এসেছি। তা আমরা বিক্রি করতে করতে আসছি। একসময় চিন্তা করলাম যে বাড়ির ভিতরেও তো বেচা শুরু হবে, এই জন্য এটা ওয়াল করে আটকে দিই যাতে বাড়িটা যাতে অন্তত সেফ থাকে। এখন এই যে যারা এই কথাগুলোকে বলার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য? আমি তাদের উদ্দেশ্যে শুধু আমি বলতে চাই, যারা এই সমস্ত কথা মিথ্যা প্রপাগান্ডা প্রচারের মাধ্যম দিয়ে আমাদেরকে, যারা আমাদের মতো আরও যারা সারা দেশে আছে নেতাকর্মী বা সাধারণ মানুষ সমাজকর্মী যারা আছেন, তাদেরকে এটা তাদের এক ধরনের একটা অ্যালার্জি, পিছন থেকে টেনে ধরার একটা প্রবণতা মানুষ তাদেরকে আমি বলবো যে আসলে আসেন, আপনারাও আমাদের পাশে থাকেন। আমাদের এই অনেক কর্মের মধ্যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আপনারা আমাদের সংশোধন করে দেন। যদি থাকে, আমরা কাজ করি, সামাজিক কাজ করি, আমাদের কাজ করতে যেয়ে যদি কোথাও ত্রুটি থাকতে পারে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু আমরা যেহেতু একটা রাজনৈতিক দলের কর্মী, সেই হিসেবে আমাদের প্রত্যেকটা কাজই থাকে একটা চিন্তার মধ্যে। সেদিক থেকে আমরা শতভাগ চেষ্টা করি যে নির্ভুল একটা কাজ করার জন্য। তবুও যদি সেখানে কোনো ত্রুটি হয়, তারা পিছন থেকে কোনো সমালোচনা না করে আমাদেরকে সহযোগিতা, তাদের একটা
সুন্দর পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য তাদেরকে আমি আসলে আরেকটি কথা আমরা একটু পরিষ্কার হতে চাই আজকে আপনার কাছ থেকে। আমরা দেখেছি যে গাজীপুরে যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছিল তার বেশিরভাগ ক্ষেত্রে আমরা আপনার কর্মকাণ্ড দেখেছি, কিন্তু আবার একটি মহল যখন বলতে চেষ্টা করে যে আপনি বিশেষ মহলকে সুসম্পর্ক রক্ষা করে আপনি চলেছেন, এই কথাটার সাথে আগের কথাটাকে কিভাবে আপনি নেবেন? এটা আসলে খুবই স্পষ্ট। এখন আওয়ামী লীগের সাথে বিশেষ করে আতাত করে সেটাই বোঝানো হয়েছে। এটা অনেকবার আমার বিরুদ্ধে একটা নিউজও হয়েছিল এরকম, আমরা সেটার প্রতিবাদ দিয়েছি, এলাকার হাজার হাজার জনগণ সেটার প্রতিবাদ দিয়েছে। আমরা তৃণমূলের কর্মী, এই দলের, আমাদের শতভাগ সরলতা নিয়ে কাজ করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আপসহীন নেত্রী, আমরা যেহেতু তার দলের কর্মী, যদি সেই আপসই যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এই শেখ হাসিনা সরকারের আমলে কারো সাথে এক কাপ চা খেয়েছি দুষ্কৃতিকারীদের সাথে, তাহলে আমি আজকে আপনাদের মাধ্যমে মাই টিভির সামনে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলতেছি যে আমি রাজনীতির থেকে নয়, শুধু সমস্ত কিছু থেকে ইস্তফা দিয়ে হয়তোবা এখান থেকে স্থানান্তরিত হয়ে অন্য এক জায়গায় যাবো, সেখানে যেখানে কেউ আমাকে চিনবে না, যদি একটা আমাকে দেখাইতে পারে। প্রিয় দর্শক, স্পষ্ট করে উনি বাংলা ভাষায় বলে দিয়েছেন যে এইরকম কোনো দুষ্কৃতিকারীদের সাথে যদি আমার এক কাপ চা খাওয়ার একটি ছবি থাকে, আমি রাজনীতি থেকে ইস্তফা দিয়ে এই অঞ্চল থেকেই দূরে কোথাও চলে যাব। প্রিয় দর্শক, আমার বোধহয় বাংলা ভাষায় এর চাইতে বড় শক্ত কথা আর কিছু হতে পারে না। প্রিয় দর্শক, তাকে আরও একটি প্রশ্ন আমরা করেছিলাম যে এই যে জমি দখলের যে বিষয়টি নিয়ে যে প্রোপাগান্ডা রয়েছে, তিনি এখানেও স্পষ্ট করেছেন যে আমি 1 ইঞ্চি জমি কোথাও নিয়েছি এটা প্রমাণ করতে পারলে আমি এর সঠিক জবাব দেব। আশা করি আপনারা বিষয়গুলো বিবেচনায় নেবেন এবং বোঝার চেষ্টা করবেন। আজকে মাই টিভির মাধ্যমে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন, সকলকেই আমার এই দলের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবারের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।